ছোপ, দাগ আছে। হ্যাঁ, ছোটবেলায় বিজ্ঞাপনে এই কথাটা প্রায়শই শুনতাম। শুনতে শুনতে বড় হতে হতে বুঝতে পেরেছি শব্দটার অর্থ আমাদের জীবনে বারবার পাল্টে যায়। ছোটবেলায় স্কুল ড্রেসে জল কাদার দাগ, বড় হয়ে কপালে লিপস্টিকের দাগ, আর একটু বড় হলে আঙুলে ভোটের কালির দাগ। তবে সব দাগই কি ভালো হয়? এই সব কিছুর বাইরে আরো এক বিচিত্র রকমের দাগ আছে, যা আমাদের একটু একটু করে ভয় দেখায়, যা একটু একটু করে এগিয়ে আসে আমাদের কাছে। এবং বাকিটা শুনবেন গল্পে। শুনতে থাকুন অভিজ্ঞান গাঙ্গুলির কাহিনী ছোপ। ক্লাস 12, সেকশন বি। অঙ্ক স্যার সবেই বেশ বেয়ারা একটি ইকুয়েশনের সমাধান করে এক্স এর মানটা বোর্ডে লিখতে যাবেন, এমন সময় একটি ছেলে এসে দাঁড়ালো ক্লাসের দরজার সামনে। স্কুল ইউনিফর্ম পরে আছে দেখে বোঝা যায় স্কুলেরই ছাত্র। অঙ্কে বাধা পেয়ে স্যার কিছুটা বিরক্ত ভঙ্গিতেই লেখা থামিয়ে দরজার দিকে ফিরে প্রশ্ন করলেন, কি? ছেলেটা উত্তর না দিয়ে তার হাতে ধরা একটা কাগজ বাড়িয়ে দিল স্যারের দিকে। অতএব এইবার বাধ্য হয়েই চক নামিয়ে রাখতে হলো স্যারকে। তাতে তিনি খুবই বিরক্ত হয়েছেন বোঝা যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিনে অর্জুনকে গান্ডীব নামিয়ে রাখতে বললে তিনিও এরকমই বিরক্ত হতেন বলেই মনে হয়। কথাটা মনে হতেই আমি ফিক করে নিজেই হেসে দিলাম। স্যার এগিয়ে গিয়ে ছেলেটার হাত থেকে কাগজটা নিয়ে একবার চোখ বুলিয়ে নিলেন। তারপর আরও একবার ছেলেটিকে আপাদমস্তক দেখে নিয়ে ক্লাসে বসা আমাদের দিকে ফিরে বললেন, এর নাম সুমন সেনগুপ্ত, আজ থেকে তোমাদের ক্লাসে জয়েন করেছে। তার দায়িত্ব শেষ এমন ভঙ্গিতে কাগজটা ছেলেটার হাতে দিয়ে তিনি আবার চক তুলে বোর্ডের দিকে হাঁটা দিয়েছেন। ছেলেটা কি করবে বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমাদের দিকে। এদিকে স্যার অঙ্কে ডুবে গিয়েছেন। ফাঁকা সিটের আশায় এই দিক ওই দিক চাইছে সুমন ছেলেটা। আমি আমার ডান দিকের ফাঁকা ডেস্কটার দিকে ইঙ্গিত করলাম, কিন্তু ছেলেটা সেটা খেয়াল করলো না। এগিয়ে গেল একদম পেছনের কোনার ডেস্কের দিকে। সেখানে গিয়ে কাঁধ থেকে ব্যাগ খুলে বসে পড়ল। আমারই মতো বেশিরভাগ ছেলেমেয়েরাই ঘাড় ঘুরিয়ে নতুন ছেলেটির কার্যকলাপ দেখছিল। অঙ্ক স্যারের ধমকে আবার সকলে সামনে তাকালাম। তবে নতুন ছেলেটাকে ওই শেষের কোনার ডেস্কে বসতে দেখে আমার একটু অস্বস্তি হলো। বোধহয় অন্য সকলেরও হয়েছে, কারণ ওটায় আমরা কেউ বসি না। কারণটা শুনলে এখন হয়তো তোমরা হাসবে। আসলে ওই ডেস্কটা এমন একটা কোনায় যে দুটো বড় জানলার আলো ওই অবধি পৌঁছাতে পারে না। যবে থেকে এই স্কুল বিল্ডিং তৈরি হয়েছে তবে থেকেই ওই জায়গাটা রোদ থেকে বঞ্চিত, যে কারণে জায়গাটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা। ড্যাম্পের দাগ রয়েছে কোনার দেওয়ালে জায়গায় জায়গায়। বিশেষ করে একটা দাগ, ওই দাগটা আমাদের সব ছাত্রদের মনেই এক ধরনের ভয়ের অনুভূতি জাগায়। ওই ডেস্কের পেছনের লাগোয়া দেওয়ালটার গায়ে একটা ছোপ আছে। সেটার আকৃতিটা অনেকটা একটা মুখের মতন, ঠিক মানুষের না, তবে মুখের মতন। কালো ড্যাম্পের দাগে একটা বিকৃত মুখের আদল, তাতে দুটো শূন্য চোখের মতো পাশাপাশি গোলাকার ফাঁক, আর সেই দুটোর নিচে একটু ডান দিকে ঘেঁষে আরো একটা গোলাকার ফাঁক। দেখলে মনে হয় দুটো শূন্য গোলাকার চোখ আর একটা খোলা মুখ বিশিষ্ট একটা সিলুয়েট মুখাবয়ব দেওয়াল থেকে তাকিয়ে আছে। ওই দাগটা যায় না কিছুতেই। আগের বছরও এই ক্লাসরুমেই আমাদের ক্লাস 5-এর ক্লাস ছিল। তখন থেকেই ওই ছোপটা নিয়ে আমাদের মনে এক প্রকার ভীতি ছিল। এই বছর নতুন ক্লাস শুরু হওয়ার আগে স্কুলের দেওয়ালে নতুন করে চুনকাম করানো হয়েছিল, কিন্তু একদিন বাদেই আমরা দেখলাম যে দেওয়ালের কোনায় ওই দাগটা আবার ফুটে উঠেছে।
কতবার যে ক্লাস চলতে চলতে মনে হয়েছে যে পেছন থেকে ওই মুখটা আমাদের উপর নজর রাখছে তার হিসেব নেই। পেছনে ঘাড় ঘুরিয়েই ওই কালো ছোপটা দেখে দিনের আলোতেও কেন জানি না গা শিরশির করে। তবে আমাদের মধ্যে এই দাগটা নিয়ে এরকম অকারণ ভয়ের সৃষ্টি হওয়ার পেছনে আমাদের গোপালের কিছুটা হাত আছে। গোপাল আমাদেরই ক্লাসে পড়ে। গোপালই আগের বছর আমাদের এসে বলেছিল যে ওই দাগটা নাকি কুনি ভূত। গোপাল গ্রামের ছেলে, ও নাকি ওর ঠাকুমার থেকে কুনি ভূতের গল্প শুনেছে। এরা নাকি বাড়ির সেই সব অন্ধকার কোণায় থাকে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। আমরা সবাই মুখে গোপালকে বোকা গেঁয়ো ভূত বললেও মনে মনে সকলেই সেই থেকে ওই কোণার ডেস্কটা এড়িয়ে চলি। টিফিনের সময় আমরা কয়েকজন গিয়ে নতুন ছেলেটার সঙ্গে আলাপ করলাম। সুমন ছেলেটা দেখলাম এমনিতে খুব চুপচাপ, একদমই বেশি কথা বলে না, যে কারণে ছেলেটার সাথে কথাবার্তা কারোরই ঠিক জমল না। এক দু কথায় সব প্রশ্নের উত্তর দিল ছেলেটা। খেলতে ডাকলাম ওকে আমাদের সাথে, কিন্তু ও এলো না। বলল ওর নাকি শরীর খারাপ, খেলাধুলো বারণ আছে। কথাটা আমরা অবিশ্বাস করলাম না, কারণ সত্যি বলতে সুমন ছেলেটার শরীর দেখলে তাই মনে হয়। ছেলেটার চেহারা রোগাটে ধরনের, তাই আমরা খেলতে চলে গেলাম। মেয়েরাও টিফিনের ফাঁকে এক্কা দোক্কা রিঙ্গা রিঙ্গা খেলতে মাঠেই বেরিয়ে আসে। এই সময়টুকুই স্কুলে আমাদের সকলেরই সবচেয়ে আনন্দের সময়। সকলেই তাড়াহুড়ো করে কোনোভাবে নাকে মুখে টিফিন গুঁজে বেরিয়ে পড়ি খেলতে। 40-50 মিনিট ঘাসের উপর হুটোপুটি করে আবার ফিরে আসি পরের 3টে ক্লাস করতে। আজকে খেলায় হেরে আমি আর আশিস সবার আগে ক্লাসে ফিরছিলাম। কথা বলতে বলতেই হাঁটছিলাম। ক্লাসের দরজার সামনে এসে কানে এলো ভেতরে একজন চাপা খিলখিল হাসি হাসছে, কথাও বলছে যেন। সুমনের গলা, তার মানে ওর সাথে কেউ গল্প করছে। যাক ভালোই, ছেলেটা একা একা বসে বোর হয়নি তাহলে। কিন্তু ক্লাসে ঢুকতেই অবাক হলাম, কারণ সুমন একা বসে আছে ক্লাসে নিজের জায়গায়, অন্য কেউ ঘরে নেই। আমাদের দেখেই কথা থামিয়ে দিল সুমন। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কার সাথে কথা বলছিলে? কই না তো। শুনলাম যেন তুমি হাসছো, কথা বলছো। না ভুল শুনেছ। সংক্ষিপ্ত জবাব দিয়ে সামনে খোলা বইয়ে মাথা গুঁজে দিল সুমন। আমি আর আশিস একে অন্যের মুখ চাওয়াচাবি করলাম। আমরা পাশাপাশি বসি। নিজেদের জায়গায় বসে আমি চাপা গলায় আশিসকে বললাম, তুইও তো শুনেছিস ওকে কথা বলতে, শুনিসনি? মাথা চুলকালো আশিস। কি জানি, মনে তো হলো শুনলাম। ছেলেটা মিথ্যে বলছে। মিথ্যে কেন বলবে? দেখছিস তো ঘরে কেউ নেই। আমার কিন্তু অন্য একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? সুমন ব্যাগে লুকিয়ে মোবাইল ফোন এনেছে, ওতেই কথা বলছিল। কিন্তু আমরা যখন ঢুকলাম তখন তো ওর হাতে মোবাইল ফোন দেখলাম না। ও নিশ্চয়ই আমাদের পায়ের আওয়াজ পেয়ে লুকিয়ে ফেলেছে। ও মোবাইলে কথা বলছিল, ওই জন্যই তো অন্য কারোর গলা পাইনি, শুধু ওর গলা শুনলাম। তুই শুনিসনি? মানে আশিসের এই এক দোষ, ও খুব সহজেই কনফিউজড হয়ে যায়। পড়া জিনিসও ওকে স্যার বা ম্যাডাম জিজ্ঞেস করলে ও বলতে পারে না, মাথা চুলকে আমতা আমতা করে। কোনো কিছু নিয়েই ও নিশ্চিত নয়। ও আমার পাশে পাশেই হেঁটে আসছিল। আমি নিশ্চিত যে ও শুনেছে সুমনের কথা বলার আর হাসির আওয়াজ, কিন্তু এখনও নিশ্চিত নয়। এখন জিজ্ঞেস করলে বলবে বোধহয় ভুল শুনেছি। তবে এই নিয়ে আর কথা হলো না, কারণ একে একে ক্লাসের অন্যরা আসতে শুরু করেছে। ক্লাস শুরু হয়ে গেল। তবে আমার মনে সুমন ছেলেটার প্রতি একটা সন্দেহ ঢুকে গেল। যদিও দেখতে গেলে ওর কোনো দোষ নেই। স্কুলে ফোন আনা নিষিদ্ধ। দেখতে পেলেই প্রিন্সিপাল স্যার তলব করে। ফোন নিয়ে নিয়ে গার্জেন কল করে ফেরত দেয়। অতএব ধরা পড়লে মেলা হ্যাপা। সুমন নতুন ছেলে, আমায় বিশ্বাস করবে কেন? ওর কাছে ফোন আছে সেটা যদি আমরা স্যারকে বলে দিই,
তাই আমাদের সত্যি না বলাটাই ওর পক্ষে স্বাভাবিক। তবে আমি মাঝে মাঝে পেছন ফিরে আর চোখে নজর করছিলাম ওকে, যদি হঠাৎ ফোনটা দেখতে পাই ওর কাছে। কিন্তু বারবারই ওকে দেখতে গিয়ে চোখ চলে যাচ্ছিল ওর ঠিক পেছনের দেওয়ালে, মাথার উপর ওই বিচ্ছিরি মুখটার দিকে। আর ততবার অস্বস্তিতে মুখ ঘুরিয়ে নিচ্ছিলাম। এভাবেই বাকি সময়টা কাটল। ছুটির পর আর ব্যাপারটা মনে ছিল না। আগামী 1-1.5 মাস স্কুল চলল নিজের ছন্দে। সুমনের সাথে আমাদের কারোরই সখ্য গড়ে উঠল না। সুমন নিজের মতোই থাকতো, কারোর সাথেই কথাবার্তা বলতো না। স্যার বা ম্যাডামরা কোনো প্রশ্ন করলেও কিছুই উত্তর দিত না, চুপ করে দাঁড়িয়ে থাকতো। কিন্তু আমি লক্ষ্য করেছিলাম ওর মধ্যে কিছু অস্বাভাবিকতা আছে। শারীরিক কিছু সমস্যা তো ওর আছেই, কারণ ও দিন দিন যেন আরো রুগ্ন হয়ে যাচ্ছে। ওকে মাঝে মাঝেই নিজের মনে বিড়বিড় করতে দেখেছি আমি। আমাদের সকলের আগে সুমন ক্লাসে চলে আসে। আমরা ক্লাসে ঢুকে দেখি সুমন ঠিক নিজের জায়গায় বসে আছে। আবার ছুটি হলে যেমন আমরা সকলেই হুড়োহুড়ি করে ক্লাস থেকে বেরিয়ে দৌড় লাগাই, সুমন কিন্তু সবার শেষে বেরোয়। সারাদিন কি করে ওই কোণে বসে। একদিন হলো কি, ইংরেজি ক্লাস চলছে, ম্যাডাম কি একটা পড়াচ্ছে বোর্ডে। হঠাৎ ক্লাসের পেছন থেকে খিলখিল হাসির শব্দ এলো। আমাদের সকলের মাথা সেই হাসির উৎপত্তি স্থল লক্ষ্য করে ঘুরে গেল। সুমন হেসেছে। ইংরেজি ম্যাডাম এমনিতেই রাগী, দেখলাম তার কপালের রগ ফুলতে শুরু করেছে। কড়া গলায় বললেন, হাসছো কেন? সুমন হাসি থামানোর চেষ্টা করে উঠে দাঁড়াতে গেল, কিন্তু ওর হাসি থামল না, যেন ও বাধ্য হচ্ছে হাসতে। অনেকটা কাউকে কাতুকুতু দিলে লোকে যেভাবে হাসে সেভাবে। ম্যাডামের রাগ এমনিতেই পঞ্চমের আশেপাশে ঘোরাঘুরি করে, এতক্ষণে সেটা সপ্তমে পৌঁছেছে। হুঙ্কার দিয়ে বললেন, বেরিয়ে যাও। কিন্তু সুমন নড়ল না। ম্যাডাম আবারও বললেন, কি হলো, শুনতে পাচ্ছ না? এক্ষুনি বেরিয়ে যাও ক্লাস থেকে। সুমন তাও নড়ে না। ম্যাডাম এইবার রাগে ফুঁসতে থাকা ষাঁড়ের মতো এগিয়ে গেলেন সুমনের দিকে। সুমনের হাত ধরে ওকে ডেস্ক থেকে বের করে আনতে চাইলেন। আশ্চর্যভাবে সুমন এক চুল নড়ল না। দেড়মণি ষাঁড়ের মতো ইংলিশ ম্যাডাম অনেক টানাটানি করেও সুমনকে নাড়াতে পারল না। আমরা রুদ্ধশ্বাসে এই ঘটনা দেখে চলেছি নিজেদের চোখে। সুমনকে বের করে আনতে না পেরে ম্যাডাম এইবার রাগের মাথায় একটি মোক্ষম চড় বসিয়ে দিলেন সুমনের ডান গালে। সুমন সেই চড়ের ধাক্কায় নিজের সিটে বসে পড়ল। কিন্তু পরের ঘটনাটা ঘটল একেবারে আচমকা। হঠাৎ করে ইংরেজি ম্যাডাম ছিটকে পড়লেন মাটিতে, যেন কেউ তাকে প্রবল জোরে ধাক্কা দিয়েছে। ম্যাডামের মুখের হতভম্ব ভাবটা কাটার আগেই তার মুখের ভাব পরিবর্তন হল। তার মুখে চোখে ফুটে উঠেছে ভয়, প্রবল আতঙ্ক। তার দৃষ্টি সুমনের দিকে, না ভুল বললাম, সুমনের দিকে নয়, ম্যাডামের দৃষ্টি সুমনের পেছনের দিকে। দেওয়ালের দিকে তার দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, এবং তিনি যা দেখছেন তা ওর মধ্যে প্রবল ভয় সঞ্চার করেছে। একটি আর্তনাদ করে ম্যাডাম জ্ঞান হারালেন। আমরা চেঁচামেচি জোরে দিতে লোকজন এলো, অন্য স্যার ম্যাডামরা এলো। সবাই ধরাধরি করে ম্যাডামকে একটা চেয়ারে বসাল। জলের ঝাপটা দিয়েও জ্ঞান ফিরল না দেখে তাকে হাসপাতাল বা কোথাও একটা নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন প্রিন্সিপাল স্যার। ম্যাডামকে নিয়ে যাওয়া হলে স্যার আমাদের জিজ্ঞেস করলেন যে কি ঘটেছিল। আমরা এর ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম, কারণ কি যে ঠিক ঘটেছে সেটা আমরাও জানি না। আমরা টুকরো টুকরো করে যা বললাম সেই শুনে প্রিন্সিপাল স্যার জানতে চাইলেন, তবে কি সুমন ম্যাডামকে ধাক্কা দিয়েছে? সুমন, তুমি কি ধাক্কা দিয়েছো? সুমনের দিকে তাকিয়ে স্যার দেখলেন রোগা ছেলেটা দুর্বলভাবে এক কোনায় বসে আছে জড়সড় হয়ে। তার পক্ষে কোনোভাবেই এত জোর ধাক্কা দেওয়া সম্ভব নয়, সেটা বোঝার মতো সাধারণ বুদ্ধি ওর আছে।
তিনি ধরেই নিলেন নিশ্চয়ই পাহাড়কে পড়ে গিয়েই এই বিপত্তি। তবে এরপর ইংলিশ ম্যাডাম আর স্কুলে আসেননি। শুনলাম তিনি সুস্থ হয়েই নাকি চাকরিতে ইস্তফা দিয়েছেন। কারণ উনি স্পষ্ট করেননি। আমাদের সকলেরই ধারণা যে ওই দিন ম্যাডাম কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছেন। দ্বিতীয়বার যেটার মুখোমুখি হওয়ার চেয়ে তিনি চাকরি ছেড়ে দেওয়াই ভালো মনে করেছেন। তবে সেই দিনের পর থেকে আমাদের মনের ভয়ের ভাবটা আরো চেপে বসল। আরো একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম। ভেবেছিলাম আমারই মনের ভুল, কিন্তু এর দুদিন পর যখন আশিস নিজেই কথাটা আমায় বলল, সেদিন আমার গায়ে কাঁটা দিয়েছিল। তুই একটা জিনিস খেয়াল করেছিস? কি? ওই দেয়ালের ওই দাগটা, মানে ওটা নিচে নেমে এসেছে না? কথাটা শুনে সহজাত প্রবৃত্তি অনুযায়ী আমার একবার পেছন ঘুরে ওই কোণের দেওয়ালটা দেখা উচিত ছিল, কিন্তু আমি তা করলাম না, কারণ তার প্রয়োজন ছিল না। আমিও ব্যাপারটা কয়েকদিন আগেই লক্ষ্য করেছি। বোধহয় অন্য সকলেও দেখেছে, কিন্তু কথাটা কেউ মুখ ফুটে বলেন, কারণ প্রত্যেকের মনেই একটা চাপা আতঙ্ক কাজ করছে। কথাটা সত্যি। ওই অদ্ভুত মুখের মতো দেওয়ালের দাগটা এতদিন দেওয়ালের উপর দিকে ছিল, সিলিং যেখানে শেষ হয়ে আড়াআড়ি দেওয়ালটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে। কিন্তু এখন দাগটা যেন অনেকটাই নিচে, প্রায় দেওয়ালের মাঝামাঝি এখন ওই মুখটা দেখা যায়। আমি হলপ করে বলতে পারি এটা এতটা নিচে ছিল না। এখন ওটা সুমনের মাথার একটু ওপরেই দৃশ্যমান। আগে সুমন দাঁড়ালেও ওটা মাথার উপর থাকতো বলেই মনে পড়ছে। এখনও দাঁড়ালে ওটা ওর মাথা ছুঁয়ে থাকে। আশিসও ব্যাপারটা খেয়াল করেছে। আমি বললাম, আমিও দেখেছি। জানিস তো, আমি ব্যাপারটা বাবাকে বলেছিলাম। বাবা তো হেসেই উড়িয়ে দিল। সে কি শুনে কি বললো কাকু? বললো যে আসলে এর একটা খুব সহজ ব্যাখ্যা আছে। আমার মাথায় বুদ্ধি নেই, তাই সেটা বুঝিনি। কি ব্যাখ্যা? বলছে আসলে সুমন লম্বা হচ্ছে। রোজ দেখি বলে সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু আসলে ও লম্বা হচ্ছে, তাই ওকে বসা বা দাঁড়ানো অবস্থায় দেখে আমাদের মনে হচ্ছে যে দাগটা ওর কাছে চলে এসেছে, বাট নেমে এসেছে। তাই কি? তোর কি মনে হয়? আমি উত্তর না দিয়ে শুধু ঘাড় ঘুরিয়ে আর চোখে দেখলাম পেছনের কোণার ডেস্কে বসা সুমনকে। ছেলেটার ঠোঁট এখনো নড়ছে, বিড়বিড় করে যেন কথা বলছে। খুব হালকা ঠোঁট নড়ছে মনে হয়, নিশ্চিত করে বলা যায় না। চোখ গেল ওই দেওয়ালটার দিকে। ছোপটা রয়েছে ওর মাথার কিছুটা উপরে। একইভাবে শূন্য চোখে, খোলা মুখে কালো দাগটা রয়েছে হলদে সাদা দেওয়ালের গায়ে। আচ্ছা, এটা কি আগে এতটা স্পষ্ট ছিল? কালো ছোপটা যেন এই কয়েক মাস সময়ে অনেকটা গভীরভাবে দেওয়ালে ফুটে উঠেছে। এতটা স্পষ্ট কি ওটা বরাবরই ছিল? শীতের ছুটির সময় এসে গেল দেখতে দেখতে। আমার নিজের এই শীতের ছুটিটা গরমের ছুটির চেয়েও ভালো লাগে, যদিও গরমের ছুটির তুলনায় শীতের ছুটিটা নেহাতি কম দিনের। তবুও এই ঠান্ডার দুপুরে রোদে শুয়ে লেপের নিচে ঢুকে গল্পের বই পড়ার মজাই আলাদা। তার উপর রাতে বেগুন ভাজা দিয়ে রুটি, তার সাথে নলেন গুড়ের সন্দেশ। তাছাড়া বড়দিন আর নিউ ইয়ারের আলাদা একটা মজা তো আছেই। ইতিমধ্যে বলে রাখি, সুমনের শরীর আরো খারাপের দিকে গিয়েছে। ওর চোখ মুখ বসা, আরো রোগা হয়েছে। ওর চোখের দৃষ্টি কেমন জানি উজ্জ্বল, দেখলে ভয় লাগে। বিড়বিড় করে কথা বলে একা একা বসে ক্লাসে। সকালে সবার আগে চলে আসে প্রায় 1 ঘন্টা আগে, আর বেরোয় ছুটি হয়ে যাওয়ার আধ ঘন্টা পর। দারোয়ান এসে তাড়া দিলে তবে ও জায়গা ছেড়ে বাড়ি যায়। সুমনের সম্বন্ধে আরো একটা ব্যাপার আমরা জানতে পেরেছি।
আমাদের ক্লাসের অলোকের বাবা চোখের ডাক্তার, সরকারি হাসপাতালে চাকরি করে। একদিন বাবার সাথে হাসপাতালে দেখা করতে গিয়ে ও সুমনকে দেখতে পেয়েছিল। বাবা মায়ের সাথে সুমন অন্য এক ডাক্তারের কাছে এসেছে। অলোকের কথায় ওর বাবা খোঁজ নিয়ে জেনেছে যে সুমন মিত্র ছেলেটি নাকি মাথায় সমস্যা আছে। ও নাকি এমন অনেক কিছু দেখতে পায় বা শুনতে পায় যা আসলে নেই। রোগটার কি জানি একটা খটোমটো ইংরেজি নাম আছে, ওর বাবা বলেছে, তবে অলোক সেটা বলতে পারেনি আমাদের। অলোকের বাবা তাই বলে দিয়েছিল যেন আমরা ওকে উত্ত্যক্ত না করি, ওর সাথে বন্ধু হওয়ার চেষ্টা করি। উত্ত্যক্ত করার প্রশ্নই আসে না, কিন্তু বন্ধু হওয়ার ব্যাপারটাতে আমরা বিশেষ উৎসাহিত হলাম না। প্রথমত সুমন নিজেই একটু উৎসাহ দেখায়নি প্রথম থেকে। দ্বিতীয়ত ইংরেজি ম্যাডামের কাণ্ডটা হওয়ার পর থেকে আমরা একটু ভয়ে ভয়েই থাকি ওকে নিয়ে। এমনিতেও কাল্পনিক জিনিস দেখা বা তাদের সাথে কথা বলাটাও মোটেই সুবিধার নয়। তাও যদি ধরেও নিই যে সুমনের মাথায় কিছু সমস্যা আছে, তাতে ওর অদ্ভুত আচরণের কিছু ব্যাখ্যা মিললেও সব উত্তর কিন্তু মিলছে না। যেমন ওই ইংরেজি ম্যাডামের ব্যাপারটা, কি দেখেছিল ম্যাডাম যে এত ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল সেদিন? আমরা তো কিছুই দেখতে পাইনি। তাছাড়া ওই দেওয়ালের ছোপটার ব্যাপারটাই বা কি? আমার বাবা যতই বলুক যে সুমন লম্বা হচ্ছে বলে আমার মনের ভুল, আমি মনে মনে মোটেই সেটা বিশ্বাস করি না। কারণ দাগটা ক্রমেই ছাদের থেকে নিচের দিকে নেমে আসছে দেওয়াল বেয়ে। আর তাছাড়া ওটা এত স্পষ্টও ছিল না। হলদেটে সাদা দেওয়ালের গায়ে কালো মুখের অবয়বটা যেন দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। এখন ওই মুখটা খুবই স্পষ্ট, এবং এখন ওটা ঠিক সুমনের পেছনেই থাকে। দাগটা প্রায় দেখাই যায় না সুমন বসে থাকলে। সুমন যতই শুকিয়ে যাচ্ছে, দেওয়ালের মুখটা ততই স্পষ্ট হয়ে আসছে আর ওর কাছাকাছি চলে আসছে। সুমনকে ওই জায়গাটা ছেড়ে বসতে বললেও লাভ হয়নি। ক্লাস টিচার বলেছিল, কিন্তু তাতে সুমন কেমন একটা হিংস্র ভঙ্গিতে তাকিয়েছিল তার দিকে, যেন ওর থেকে খুব দামি কোনো খেলনা কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে। স্যারও আর এরপর ওকে ঘাঁটায়নি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস দেওয়ালের ওই দাগটা জীবন্ত। ওটা খুব অশুভ কিছু একটা, হয়তো গোপালের দিদিমার কথাটাই ঠিক। ওটা ভয়ঙ্কর কিছু একটা, এবং ওটা দিন দিন সুমন ছেলেটার শরীর থেকে প্রাণ শক্তি শুষে নিচ্ছে। কিন্তু কেন কেন ওটা কাছাকাছি আসতে চাইছে সুমনের? কি উদ্দেশ্য ওটার? সেই উত্তর আমার জানা নেই। স্কুলে শীতের ছুটি শুরু হয়েছে সবে 2 দিন হলো। শীতের দিনে বেলা করে ঘুম থেকে ওঠা আমার অভ্যাস। উঠে দেখি বেশ কয়েকবার স্কুলের অনেক বন্ধুদের ফোন এসেছিল। মিসড কল হয়ে আছে অনেকগুলো। আশিসকে ফোন করলাম উঠেই। যা বলল তা হলো, সুমন ছেলেটা কাল রাত থেকে নিখোঁজ। গভীর রাতে ওর বাবা মা ঘুমিয়ে পড়লে ও দরজা খুলে বাড়ি থেকে পালিয়েছে। কোথায় কি গিয়েছে এখনো খোঁজ চলছে। আমি চমকে গেলাম কথাটা শুনে। এ কি কথা? রাতে একা একা কোথায় যাব? উত্তরটা কিন্তু আমি অনুমান করতে পারছিলাম। কি করব আমি? বলবো কাউকে আমার ধারণাটা? কিন্তু কেউ যদি বলে যে আমি কিভাবে জানলাম, তখন কি বলবো? কেউ বিশ্বাস করবে এই কথা যে সুমন ওই দেওয়ালের মুখটার সাথে কথা বলে, ওটাই ওর একমাত্র বন্ধু? কিন্তু না বললে যদি সুমনের কোনো ক্ষতি হয়ে যায়? অনেক ভেবে কথাটা বাবাকে বললাম। বাবা গম্ভীর মুখে উঠে গিয়ে কয়েকটা ফোন করলো। তার মধ্যে একটা আমাদের ক্লাস টিচারকে, সেটা বুঝতে পারলাম। 1 ঘন্টা বাদে বাবাই খবরটা দিল, সুমনকে পাওয়া গিয়েছে। আমার অনুমানই ঠিক ছিল। ও রাতে বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিল স্কুল বিল্ডিং এর কাছে। ওর বাড়ি থেকে স্কুল অন্তত 4 কিলোমিটার তো হবে। ও ওই ঠান্ডার মধ্যে খালি পায়ে গায়ে গরম জামা ছাড়াই অতটা রাস্তা হেঁটে স্কুলে গিয়েছে কাল রাতে। তারপর পাঁচিল টপকে দালানে ঢুকে সোজা গিয়েছে আমাদের 1 তলার ক্লাস 12-এর ঘরটায়।
ওকে সকালে ওই কোণের বেঞ্চেই পাওয়া গিয়েছে অচেতন অবস্থায়। ওখান থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি সবটা শুনে হতভম্ব হয়ে শুধু বসে থাকলাম। পরের দিন খবর পেলাম যে এখনো সুমনের জ্ঞান ফেরেনি। ডাক্তার বলছে অবস্থা ভালো নয়। আমার নিজের স্কুলে একটা কাজ ছিল, একটা কাগজ জমা করা ছিল অফিসে, তাই দুপুরের দিকে একবার স্কুলে গিয়েছিলাম। কাজ সারতে আধ ঘন্টা লেগে গেল। তারপর বেরিয়েই আসছিলাম, তখন আমাদের ক্লাসরুমটার সামনে দিয়ে হাঁটার সময় কি মনে হওয়ায় দাঁড়িয়ে গেলাম। দরজা ভেজানো ছিল, হালকা ধাক্কা দিতেই খুলে গেল। ঢুকলাম ভেতরে। ফাঁকা ক্লাসরুমটা দেখে আবারও কেমন জানি গা শিরশির করে উঠল। এমনিতে ছেলে মেয়েদের আওয়াজ সবসময় শোনা যায় স্কুলে, কিন্তু আজ স্কুলেও লোকজন নেই, পরিবেশ আরো নিস্তব্ধ। চোখ গেল ঘরের কোণের দেওয়ালটার দিকে। ছোপটা দেখা যাচ্ছে না, কারণ ওটা এতদিনে অনেকটাই নেমে এসেছে, ডেস্কের আড়ালে চলে গিয়েছে, তাই কাছে না গেলে দেখা যায় না। আমি এগিয়ে গেলাম সেই দিকে। কাছে গিয়ে উঁকি দিলাম বেঞ্চের গায়ে ঘেঁষা দেওয়ালটার দিকে। কি দেখবো আশা করেছিলাম জানি না, কিন্তু যা দেখলাম সেটা অন্তত আশা করিনি তা বলতে পারি, কারণ সেখানে ছোপটা নেই। ফাঁকা হলদেটে সাদা দেওয়ালের দিকে তাকিয়ে আছি আমি। দেওয়ালে কিচ্ছু নেই, কোনো কালো ছোপ নেই, কোনো মুখের অবয়ব নেই। কিছুক্ষণ আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম দেওয়ালটার দিকে তাকিয়ে। আশপাশের দেওয়ালেও চোখ বোলালাম, যদি অন্য কোথাও ওই ভুতুড়ে মুখটা দেখা যায়, কিন্তু নেই। ব্যাপারটা আমার মাথার ওপর দিয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো ছোপটা আরো গভীর হয়েছে, দেখতে পাবো, কিন্তু সেটা একেবারেই নেই ভেবে আমার দিনের বেলাতেও গায়ে কাঁটা দিল। ওই ছোপটা না থাকলে আমার মনের ভয় কমার কথা, কিন্তু আশ্চর্যভাবে মুখের মতো দেখতে ওই ছোপটা দেওয়ালে দেখতে পাওয়ার চেয়ে সেটা না দেখতে পাওয়ায় আমার মনের অস্বস্তিটা উল্টে বেড়ে গেল। আমি দ্রুত স্কুল থেকে বেরিয়ে চলে এলাম। 3 দিন পর খবর পেলাম সুমনের অবস্থা নাকি ভালো নয়। সেদিন সারা রাত ঠান্ডায় বাড়ির বাইরে থাকায় ওর বুকে ঠান্ডা বসে নিউমোনিয়া না কিছু একটা হয়েছে। গত কয়েকদিনে শারীরিক অবস্থা আরো খারাপের দিকে গিয়েছে। ধুম জ্বরে সারাদিন সারা রাত ভুল বকেছে ছেলেটা। বাইরে থেকে স্পেশালিস্ট আনিয়েও লাভ হয়নি। এমনিতেই দুর্বল স্বাস্থ্য ছিল ওর। ঠান্ডায় ওর ফুসফুসে সংক্রমণ হয়েছে। ডাক্তার নাকি জবাব দিয়ে দিয়েছে ওর আজকের রাত কাটবে না। শুনে মনটা প্রচন্ড খারাপ হলো। ছেলেটার সাথে সেভাবে হয়তো বন্ধুত্ব আমাদের কারোরই ছিল না, কিন্তু আমাদেরই বয়সী, আমারই ক্লাসের ছেলে, তো সে মারা যাবে এটা যেন ভাবতেই পারছি না। স্কুলের প্রিন্সিপাল স্যারও খবরটা পেয়েছেন। তিনি জানিয়েছেন যে স্কুল থেকে আমরা সুমনকে দেখতে যাব। যে যে ছাত্ররা যেতে ইচ্ছুক তারা যেন বিকেল 5টার দিকে নির্দিষ্ট স্থানে আসে। আমিও যাব বলেই ঠিক করলাম। আশিস ফোন করে জানালো সেও আসবে। বিকেল 5:30 নাগাদ আমরা স্কুলের বাসে করেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। দেখলাম বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এসেছে। বাসে কেউই বিশেষ কোনো কথা বলল না। সকলের মন খারাপ, সকলেই চুপচাপ বসে থাকলো পুরো রাস্তাটা। হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে সুমনকে। কাঁচের ঘরে মুখে অক্সিজেন লাগিয়ে অচেতন অবস্থায় জোরে জোরে শ্বাস নিচ্ছে সুমন। শরীরটা হাড় হয়ে প্রায় বিছানার সাথে মিশে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। কাঁচের জানলার বাইরে দাঁড়িয়ে আমার চোখে দৃষ্টি ঝাপসা হয়ে এলো। দেখলাম ছাত্রছাত্রী বাদেও অনেক স্যার ম্যাডামদের চোখে জল। বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল না। চলে আসছিলাম, তখনই একজন ডাক্তার আমাদের থামালেন। বললেন, তোমরা ওর ক্লাসেই পড়ো তাই তো? তোমরা একটু দাঁড়াও তো।
একটা জিনিস আমার জিজ্ঞেস করার আছে তোমাদের থেকে। আমরা অপেক্ষা করলাম। ডাক্তার আইসিইউ এর ভেতরে ঢুকে গেলেন এবং দুইজন নার্সকে কিছু একটা বললেন। আমরা বাইরে থেকে শুনতে পেলাম না যদিও। তারপর ডাক্তারবাবু ও দুজন নার্স মিলে সুমনকে ধরে উঠিয়ে বসাল। ওকে আমাদের দিকে পিঠ করে বসিয়ে ওর পিঠের থেকে কাপড় সরিয়ে আমাদের দেখালো। আর সেই মুহূর্তে আমাদের রক্ত হিম হয়ে গেল, কারণ কাঁচের জানলা দিয়ে আমরা সকলেই স্পষ্ট দেখলাম সুমনের হাড় বের করা পিঠ জুড়ে কালো একটা ছোপ। অবিকল দেওয়ালের সেই ছোপটার মতো একটা মুখ ফুটে রয়েছে সুমনের পিঠ জুড়ে। সেই শূন্য দৃষ্টির গোল গোল চোখ, হাঁ করে গোলাকার মুখ। এই মুখ আমাদের অতি পরিচিত। দিনের পর দিন এই মুখ আমাদের সকলকে ভয় পাইয়েছে। তবে একটা পার্থক্য আছে, এই মুখটা দেওয়ালের ছোপটার মিরর ইমেজ। ঠিক যেন দেওয়াল থেকে ওই মুখটা জলছবির মতো উঠে এসেছে সুমনের পিঠে। আমাদের মধ্যে অনেকেই সেই মুহূর্তে ভয়ে চিৎকার করে উঠেছিল। ডাক্তার আমাদের কাছে জানতে চেয়েছিল যে এই দাগটা কিভাবে ওর পিঠে এলো। আমরা ঠিক কি বলেছিলাম আজ এত বছর পরে সেটা আমার মনে নেই। তবে ওই মুখ, ওই দেওয়ালের ছোপ আর সুমনের পিঠে উঠে আসা সেই মুখটা আমার আজীবনের দুঃস্বপ্নের রসদ হয়ে থেকে গিয়েছে মনের কোণায়। সুমন সেই রাতেই মারা গিয়েছিল। ঘটনার আরো একটি অংশ বাকি আছে। এই অদ্ভুত ব্যাখ্যাতীত ঘটনার জবনিকা পড়তে আরো কয়েক সপ্তাহ বাকি ছিল। তবে সেটাকে ঠিক জবনিকাপাত বলা চলে কিনা সে বিচারের ভার আপনাদের। তবে সেই দিনের পর থেকে আমাদের স্কুলের ওই ঘরটা তালা মারা পড়ে আছে। ওটা আর ব্যবহার করা হয়নি। কয়েক সপ্তাহ পর নতুন বছর এলো। শীতের ছুটি শেষ হলো। জানুয়ারি মাসের এক সকালে ছুটির পর প্রথমবার ক্লাসে ঢুকতেই তাকালাম ঘরের ওই কোণে। দেখলাম ওই সুমনের ডেস্কের সামনে সবাই জটলা করে আছে। শুধু ছাত্রছাত্রী নয়, কয়েকজন স্যার ম্যাডামও আছে তাদের মধ্যে। সকলের চোখের ভাষায় চোরা ভয়ের একটা আভাস। ব্যাপারটা কি সেটা বুঝতে আমিও এগিয়ে গেলাম সেদিকে। সকলেই দেখলাম দেওয়ালের উপর দিকে এক জায়গায় তাকিয়ে আছে। আমিও তাদের দৃষ্টি লক্ষ্য করে চাইলাম দেওয়ালের দিকে। দেখতে পেলাম ছাদের ঠিক নিচে কোণের ওই দেওয়ালটার গায়ে ছোপ পড়েছে। তবে একটা নয়, দুটো। একটা বড় আমাদের পরিচিত ছোপটা, অন্যটা নতুন এবং তুলনামূলক ছোট। ঠিক যেন দুটো কালো অশুভ মুখ ফুটে উঠেছে দেওয়ালের গায়ে। তাদের শূন্য চোখে চেয়ে আছে আমাদের দিকে। আসলে যা কিছু আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে একাকিত্বের অবসাদে তার নিজের মতো বিষণ্ণ কিছুকে খুঁজে নেয়, কোনো অপ্রয়োজনীয় ছোপকে খুঁজে নেয়, এবং কোনো কোনো ছোপ খুঁজে নেয় তারই মতো মানুষকে।